আচ্ছা, আজকের ক্লাসে আমরা একটা বেসিক প্রিলিমিনারির জন্য আমাদের সব থেকে যে কঠিন মনে করছে সবাই, যে আমাকে অনেকে রিকোয়েস্টও করেছে, স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটের ওপর আমি সেটা প্রিলিমিনারির জন্য একটাই চ্যাপ্টার আমি অল্প করে একটু বলবো, যেখানে একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট থাকবে, বা যেগুলো থেকে অবশ্যই এটাও বলা উচিত ওই চ্যাপ্টারটা থেকে বেসিক্যালি খুব একটা কোশ্চেন আসে না, তাই আমি ওইটার উপর বেশি ফোকাস দিচ্ছি না, তো অল্প করে হবে। তো সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি আসে না, সবাই মোটামুটি অল অফ ইউ অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি ভেরি ইজি সাবজেক্ট ইন ইয়োর বিকম লেভেল। সো আমি জাস্ট একটু টাচ আপ করে দিতে চাইছি। অ্যান্ড আমাদের এখন একটা নতুন সিরিজ আসছে, যে প্রতিকটা সাবজেক্টের প্রতিকটা ইম্পর্টেন্ট টপিকের উপর আমরা ভিডিও বানাতে চলেছি। আমার এক্সপিরিয়েন্স এবং আমাদের আছে আরেকজন যে প্রোপাইটার অফ দ্য স্কুল চ্যানেল, সে অনেকগুলো ভিডিও বানাবে। সো আই হোপ তোমাদের প্রিলিমিনারিতে খুব একটা অসুবিধা হবে না। আমি কনস্টিটিউশনসের ওপরে কতগুলো ভিডিওস নিয়ে আসবো, যেগুলো সবাই যেগুলো জানো সেগুলো তো থাকছে, আমি যেগুলো খুব মানে একটা লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার, ঠিক আছে, সেইগুলোর ওপর আমি মেনলি ভিডিও বানানোর চেষ্টা করবো। অ্যাকাউন্টস কস্টের কটা পার্টিকুলার সাবজেক্টের ওপর আমি ভিডিও বানাবো, নট দ্য এন্টায়ার, যেখানে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ক্রিটিক্যাল থিঙ্কিং ওপর বেসিক্যালি থাকছে। কিছু নিউমেরিক্যালসের ওপরও তো অনেকগুলো ভিডিও অলরেডি করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোন কোন এরিয়াসগুলো পড়বে। সো স্ট্যাটিস্টিক্সের পার্টের মধ্যে আমি এখন জাস্ট সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে কিছুক্ষণ একটা ভিডিও বানাচ্ছি। সো আই হোপ তোমরা কিছু নতুন সবাই জানো। তো যদি কোনো অন্য প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করো, চেষ্টা করব সলভ করার, এতটা ব্যস্ত সময়ের মধ্যেও করার চেষ্টা করছি, আরও সলভ করার চেষ্টা করব। আর 2-3 মাস বাকি আছে। সো লেটস স্টার্ট উইথ দ্য কনসেপ্ট সেন্ট্রাল টেন্ডেন্সি। ফার্স্ট MCQ, one thing, the most appropriate measure of central tendency is arithmetic mean. The first MCQ, mean আছে, median আছে, mode আছে, still arithmetic mean is the most appropriate measure of central tendency. The first question. The second one, the central tendency measure. See, there are 3 type of measure. One is mean, median, and the next one is mode. Again, mean is 3 type, arithmetic mean, harmonic mean, geometric mean. Again, second is AM is again 2 type, single group mean বা single group mean, and the second one is composite mean বা composite group mean. Again, this single group mean should be divided into 2 parts, again without frequency and with frequency. Without frequency, with frequency. Again, with frequency is divided into 2 parts. Simple frequency and grouped frequency, but grouped class frequency, group frequency. These are basically the flowchart of this central tendency. The mean, arithmetic mean, harmonic mean, geometric mean, single group mean, composite mean. Composite means there are 2 type of group. Every group possess in own mean value, and প্রতি গ্রুপের একটা নাম্বার অফ অবজারভেশন থাকে, একটা ফর্মুলা আছে, তাকে জাস্ট গুণ করে এটা একটাই সিঙ্গেল ভ্যালুর মিন পাওয়া যায়, সেটাকে কম্পোজিট মিন বলে। আর সিঙ্গেল মিনের ক্ষেত্রে একটাই গ্রুপের মিন বার করি, সেটা উইদাউট ফ্রিকোয়েন্সি থাকতে পারে অ্যান্ড উইথ ফ্রিকোয়েন্সি থাকতে পারে। আচ্ছা, উইদাউট ফ্রিকোয়েন্সি, উইথ ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা আমি একটু বলে দিই। ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ অকারেন্স। সাপোজ একটা ক্লাসে 5টা স্টুডেন্টস আছে, 5টা স্টুডেন্ট ম্যাথসে নাম্বার পেয়েছে, একজন পেয়েছে 10, একজন পেয়েছে 12, একজন পেয়েছে 16, একজন পেয়েছে 11, একজন পেয়েছে 8। সো প্রতি কটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট পেয়েছে 10, তার ফ্রিকোয়েন্সি 1, 12 নম্বর পেয়েছে, তারও ফ্রিকোয়েন্সি 1, এটারও ফ্রিকোয়েন্সি 1, এটারও ফ্রিকোয়েন্সি 1, 1, 1. So in case of without frequency always 1, since that is the reason আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিটা লিখি না। যদি
কোনো একটা ক্লাসে যদি আরও একটা স্টুডেন্ট থাকতো, সেও যদি 10 পেতো, তাহলে কিন্তু আমাকে 10-এর পাশে 2 বসাতে হতো, আর প্রতি কটা বাকিদের পাশে 1-1 থাকতো। তখন কিন্তু ওটা হয়ে যেত উইথ ফ্রিকোয়েন্সি সিম্পল ক্লাস, সিম্পলি। তো একজনও যদি একটা নাম্বার 2জন ছোটো স্টুডেন্ট পেতো, তাহলে তার পেছনের সাইডে ফ্রিকোয়েন্সি কথাটা আমাকে লিখতে হতো, মানে টেবিলটা করে। যদি একটা স্টুডেন্ট এক একটাই নাম্বার পায়, তাহলে তার ফ্রিকোয়েন্সি হয় 1, তার জন্য আলাদা করে আমাদেরকে আর ফ্রিকোয়েন্সি টেবিল বানাতে হয় না। তখন জাস্ট সিম্পল ফর্মুলা তো সবাই জানে মোটামুটি, তখন সিম্পল একটা ফর্মুলা সামেশান এক্স বার বাই এন করে দিলেই হয়। আর যদি ফ্রিকোয়েন্সি থাকতে হয় তাহলে জাস্ট এফ গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে মিনের ভ্যালু। সো আমরা ফর্মুলা নিয়ে অতটা ডিসকাস করছি না, কারণ সবাই মিডিয়ান মোডের ফর্মুলা করে করে অঙ্ক করে করে মানে বুড়ো হয়ে গেছো আই থিঙ্ক। সো আমরা যে জিনিসটা অ্যানালাইজ করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল কিছু জায়গা, যেটা সাধারণত কেউ পড়ি না, সেই জায়গাগুলো একটুখানি আমি বলে রাখি। সেটা হচ্ছে কিছু থিওরেম আছে। ফার্স্ট প্রপার্টি বা থিওরেম আছে, সেটা হচ্ছে যে কোনো ভ্যালু যদি মিন থেকে ডিডাক্ট করা হয়, তাহলে যতগুলো ডেভিয়েশন থাকে সবকটা ডেভিয়েশনের সাম অলওয়েজ 0। ইট মিনস দ্যাট যদি আমাদের অনেকগুলো মিন, সাপোজ আমরা x1 x2 x3 এরকম করে 3টে আছে, আর x1 x2 x3 মিন ভ্যালু হচ্ছে x বার, ঠিক আছে? তাহলে x1কে যদি আমি x বার থেকে মাইনাস দিই, x2কে যদি আমি x বার থেকে মাইনাস দিই, x3কে যদি আমি x3 সাথে মাইনাস করি, তাহলে প্রতি কটার একটা সাম একটা ভ্যালু একটা বেরোবে, সাম কিছু একটা ভ্যালু বেরোবে। এই 3টে ভ্যালুর সামেশন হবে 0। এই 3টে ভ্যালু সামেশন হবে 0। সো এরকম যদি একটা কোনো কোশ্চেন্স থাকে, এই 3টে প্রতি কটা ডেভিয়েশন, তাহলে আমাদের প্রপার্টিটা হচ্ছে algebraic sum of deviation from mean is equal to 0. The second হচ্ছে am arithmetic mean is dependent on both origin and scale. So origin and scale কথাটার মানে হচ্ছে, সাপোজ অরিজিন মানে হচ্ছে এক্সের একটা ভ্যালু আছে, এক্সের তো অনেকগুলো ভ্যালু হয়, এক্সের সাপোজ একটা ভ্যালু আছে, সাপোজ এক্স ইজ ইকুয়াল টু 10 15 এরকম করে করে সব আছে ভ্যালু। অরিজিন চেঞ্জ করা মানে কি, এক্স মাইনাস এ হচ্ছে কোনো একটা ভ্যালু, 10 থেকে কোনো একটা ভ্যালু মাইনাস করে দিই, সাপোজ এটা অ্যাজিউম করলাম 5, তাহলে 10 মাইনাস এ ধরলাম 5, তাহলে এক্স মাইনাস এ মিনস তাহলে এক্সের এখন নতুন ভ্যালু কী হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে 15। এই যে নতুন, এটাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন, মানে অরিজিনাল ভ্যালুটা এটা ছিল, আমি ওটাকে চেঞ্জ করে আমি নিয়ে এলাম 5, দিস ইজ কল্ড চেঞ্জ অফ অরিজিন। অ্যান্ড চেঞ্জ অফ স্কেল মানে কি, এর স্কেল মানে যে ডিভাইড করে দেওয়া, ডিভাইড করা মানে সাপোজ আমার যে ভ্যালুটা বেরিয়েছিল এক্স বার, এটাকে ডিভাইডেড বাই সাম ভ্যালু, সাপোজ এটাকেও আমি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে 5 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। তাহলে এখন এই এতক্ষণ ধরে আমাদের ভ্যালুগুলো এই অরিজিন স্কেলে ছিল, এখন সেই স্কেল মানে ভাগ করে দেওয়া বা গুণ করা কোনো ভ্যালুর সাথে, তাকে বলে স্কেলে চেঞ্জ করে দেওয়া, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। তো এটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল। এইটার যদি আমরা এই ভ্যালুগুলোর যদি মিন বার করি, যে মিন ভ্যালুটা পাওয়া যাবে, এইটার যদি মিন করি আফটার চেঞ্জ অফ অরিজিন, যদি চেঞ্জ করার পর মিন বার করি, এই মিনটা কখনোই এক হবে না, সিন্স অ্যারিথমেটিক মিন ডিপেন্ডেন্ট অন অরিজিন। আবার আমরা যদি এটার মিন বার করি, অবভিয়াসলি কোনোটার সাথেই মিল খাবে না। তো যদি আমরা অরিজিন চেঞ্জ করি, স্কেল চেঞ্জ করে দিই, মিনের প্রতি কটা মিন ভ্যালু পরপরই চেঞ্জ হতে থাকে। এর জন্যই আমাদের যখন ফর্মুলাটা লেখা হয়, অনেকেই খেয়াল করবে, মিনের যে ফর্মুলাটা লেখা হয়, আমাদের যে স্টেপসগুলো থাকে, আমরা একটা মিন ভ্যালু একটা ফর্মুলা লিখি, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন ইন্টু আই, সামেশন এফ এক্স ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি স্মল এন না, এটা ক্যাপস এন ইন্টু আই থাকে। লুক দিস ফ্যাক্টর, আমরা যখন স্টেপ, ইট ইজ কল্ড স্টেপ ডেভিয়েশন মেথড। তো স্টেপ ডেভিয়েশনের একটা স্টেপস আছে, অঙ্ক সবাই করেছো। আমরা প্রথমে কি করি, যে এক্স ভ্যালুগুলো থাকে সেখান থেকে আমি এক্সটাকে মাইনাস করি, তারপরে কি করি, তারপরে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই আই করি। আই মানে কি, উইথ অফ দি ক্লাস,
ঠিক আছে। তো আইটা হচ্ছে উইথ অফ দি ক্লাস। তো একটা এখানে একটা নিশ্চয়ই ক্লাস থাকে, আমরা একটা মিড ভ্যালু, এক্স হচ্ছে এখানে মিড ভ্যালু, মনে রাখবে এক্স হচ্ছে কিন্তু এটা মিড ভ্যালু, মিড ভ্যালু অফ দ্য ক্লাস। এখানে নিশ্চয়ই আগে কোনো একটা ক্লাস থাকে, মানে 10 থেকে 15, 15 থেকে 20 এরকম করে থাকে, 20 থেকে 25 পরপর তার মিড ভ্যালু হবে কত 12.5, ফির 17.5 এরকম করে করে হবে 22.5, এটা তো মিড ভ্যালু। তখন আমরা কি করি, এইটাকে অরিজিনটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে একটা ভ্যালু আসবে, তারপরে এটাকে আই মানে হচ্ছে উইথ কত 10 - 5 মানে 5, ঠিক আছে, 5 দিয়ে ভাগ করি। ফর্মুলাটা দেখো আমরা প্রথমে মাইনাস করলাম, তারপরে ডিভাইড করলাম। ফর্মুলা যখন আমরা ইউজ করছি, এটা যে মাইনাস করেছি তার জন্য এ দেখো এর সাথে যোগ করে দিয়েছি আমি, অরিজিনটা তো চেঞ্জ করে দিয়েছিলাম। তো ওই অরিজিন চেঞ্জ হয়ে গেলে কি মিন ভ্যালুটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যাতে মিন ভ্যালুটা চেঞ্জ না হয়, আমরা শুধু যেটা চেঞ্জ করেছিলাম সেটা পুরো আবার এর সাথে অ্যাড ব্যাক করে দিচ্ছি। আবার এটা যেটা ডিভাইড করেছিলাম আইটা, ফর্মুলা দেখো ওটাকে আবার গুণ করছি, কারণ অরিজিনটা তো চেঞ্জ করে দিয়েছিলাম, চেঞ্জ অফ অরিজিন করে দিলে মিন ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে যাবে। তো যাতে চেঞ্জ না হয়, যে মিন ভ্যালুটা আছে সেটার সাথে আবার আই দিয়ে গুণ করে দিলাম, তাহলেই আবার হয়ে যায়। তার মানে সিম্পল ফর্মুলা, তাহলে অ্যাকচুয়ালি বোঝা গেল আই থিঙ্ক। এরপরে যেটা নেক্সট করব, থার্ড প্রপার্টি হচ্ছে যতগুলো অবজারভেশনস আছে, সাপোজ 1 2 3 4, এর একটা মিন ভ্যালু আছে, কত হবে 1 + 2 3, 3 3 6 + 4 10 ডিভাইডেড বাই 4, তার মানে কত মিন ভ্যালু কত হবে 2.5, ঠিক আছে। প্রতি কটা অবজারভেশনের থেকে যদি যে কোনো ভ্যালু, সেম ভ্যালু যদি মাইনাস করি অথবা প্লাস করি অথবা ডিভাইড করি অথবা গুণ করি, সেম ভ্যালুটা এই ভ্যালুর সাথেও যদি আমরা করি, তাহলে দেখবে মিন ভ্যালুটা মানে আমি বলতে চাইছি প্রতি কটা অবজারভেশন যেভাবে চেঞ্জ করা হয়, ঠিক সেম চেঞ্জ মিনের সাথে করলেও আমরা সেম ভ্যালু পাই। আই মিন সো সাপোজ আমাদের প্রথমে ছিল এই ফিগারটা, এক্স ছিল 1 2 3 4, তো আমরা যদি প্রতি কটা ভ্যালুর সাথে 1 মাইনাস করি, 1, ঠিক আছে, তো নতুন x1 কি হবে, 1 মাইনাস করলে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, প্রতি কটার সাথে আমি 1 মাইনাস করেছি। প্রথমে প্রিভিয়াসলি কত ছিল আমাদের মিন 2.5, without doing this mean, without solving the mean for the new series, we can state the answer of this series কত হবে, আগে কত ছিল 2.5, যেহেতু প্রতি কটা অবজারভেশনের সাথে সেম ভ্যালু মাইনাস করা হয়েছে, তো আমি 2.5 থেকে যদি মাইনাস করে দিই, এর মিন ভ্যালু 1.5 হবে। আমি যদি 1 করে যোগ করতাম তাহলে এটা হয়ে যেত 3.5, আর যদি 1 দিয়ে ডিভাইড করতাম তাহলে এটা 2.5ই থাকতো, আর যদি এটা প্রতি কটা সিরিজকে 2 দিয়ে গুণ করতাম তাহলে 2.5 × 2 মানে 5 হয়ে যেত। যদি বিশ্বাস না হয় করে দেখবে, একই অ্যান্সার পাবে প্রতি কটাতে। তার মানে হচ্ছে প্রতি কটা অবজারভেশন যেভাবে চেঞ্জ করা হবে, যে ম্যাগনিটিউডে চেঞ্জ করা হবে, সেই সেম ম্যাগনিটিউডটা যদি আমি এই মিনে, আগের মিনের সাথে আমি যদি সেমভাবেই, মানে যদি যোগ করা হয় তো যোগ করি, যদি বিয়োগ করা হয় বিয়োগ করি, যদি গুণ করা হয় তো গুণ করি, বা ভাগ করা ভাগ করি, সেমভাবেই করি, তাহলে নিউ সিরিজের মিন মুখে মুখে হয়ে যাবে। এত বড় একটা অঙ্ক দেবে, মনে হবে প্রতি কটা যোগ করে 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 ভাগ করতে হবে, করতে যেন টাইম ওয়েস্ট, মুখস্থ এমনি নর্মাল একটা ব্যাপার, করে দেখবে। তার মানে আমি যদি বলি, সাপোজ একটা কোশ্চেন দিলাম 20 25 30 40 এরকম রয়েছে একটা সিরিজ, ঠিক আছে, এবং বলে দিল এর একটা মিন ভ্যালু, সাপোজ আমি একটা হাইপোথেটিক্যালি বলছি, এর একটা মিন ভ্যালু হচ্ছে সাপোজ আমি 25, একটা অ্যান্সার অ্যাকচুয়ালি কত হবে এটা মিন ভ্যালু 20 + 25 45, 45 + 30 75, 75 হলে 100, 115, 40 + 30 70, 70 আর 20 90, 95, 95 আর 10 105, 115, 115 আর একটা আমি জাস্ট নিয়ে নিচ্ছি 115 আর 5, সাপোজ 120, তাহলে 120 ডিভাইডেড বাই 5 যদি করা হয় তাহলে কত হয়, 5 12 60, মানে হচ্ছে 24, তাহলে এর মিন ভ্যালু হবে কত 24। কোশ্চেনে বলা হলে আমরা একটা সিরিজ দিল, মিন ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, এটা করে একবার করে বললো যে এভরি অবজারভেশন
first multiplied by 2, first multiplied by 2 and thereafter deducted by 5, there যেটা গুণ করে পাওয়া যাবে তারপরে প্রতি কটা deducted by 5, বোঝা গেল? প্রতি কটা আমরা বলেছে যে the previous series is multiply, every observation is multiplied by 2 and deducted by, thereafter deducted by 5, then the সিরিজ যেটা পাওয়া যাবে সেই সিরিজের মিনটা কত। তো সবাই এখন 2 দিয়ে গুণ করবে বার করবে বা 5 দিয়ে মাইনাস করে বার করবে। 2 নম্বরে একটা কোশ্চেনের জন্য এত খাটাখাটি করতে হবে? সিম্পল কিছু করতে হয় না, যে 2 দিয়ে গুণ করেছো তার মানে যে এক্স বারটা আছে, আমি মাত্র কি বললাম, যেটা গুণ করবে সেটা মিন ভ্যালুর সাথেও গুণ করতে হবে, সেরকম মিনটা তো সেরকম ভাবেই চেঞ্জ হয়। তাহলে 24 ইন্টু 2 করব, কত পাওয়া যায়? 48। এই 24টা কিন্তু এই সিরিজের মিন ছিল, প্রথম সিরিজের। এরপরে এইভাবে চেঞ্জেস হয়েছে। তাহলে আমরা কি করব, প্রিভিয়াস সিরিজের সাথে যেহেতু এই 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে নতুন সিরিজের মিনও 2 দিয়ে গুণ হবে। প্রিভিয়াস সিরিজকে যেহেতু 5 দিয়ে মাইনাস করা হয়েছে, আমার নেক্সট কি করব, এটা যে ভ্যালুটা বেরোবে সেটা 48 মাইনাস 5 করে দেবো, তাহলে আমার কত হবে? 43। সিম্পল কোশ্চেন, একদম মুখে মুখে হয়, কতটা কঠিনও নয়। যদি বিশ্বাস না হয় করে দেখো, প্রতি কটা ক্যালকুলেট করে এটা 5 হবে ইন্টু 2, 5 দুগুণে 10 মাইনাস 5 করে প্রতি কটা করে দেখো। 20 দুগুণে 40 মাইনাস 5 কত হয়? 40 মাইনাস 35, 50 দুগুণে 50, 45, 55, 75, 5 কত হচ্ছে? 35, 5, 40, 40, 80, 85, 85, 90, 100, 135 আর 140 plus 75, 170, 140 plus 215, 215 divided by 5, 43, 4 5 20 and 3 5 15, 135 divided by 5 is 43. তো আবার আমাকে সব কিছু করার দরকার নেই, জাস্ট ইট টেক্স only 2 minutes or 1 minute if you know the property of the standard deviation, central deviation tendency. So in your preliminary তোমাকে এদেরকে এইরকমভাবেই কোশ্চেন্স করা হবে। প্রপার্টিসগুলো খুব জানাটা খুব দরকার। প্রত্যেকে শুধু অঙ্ক প্র্যাকটিস করে যাই, অত বড় বড় অঙ্ক থেকেও দেবে না 2 নম্বরের অঙ্কে না, তো ওরা বেসিক্যালি প্রপার্টি থেকে তুলে দেবে, এমনভাবে অঙ্কটাকে সাজাবে যে অঙ্কটা করতে 2 মিনিট, আবার যদি পুরোটা করতে চাই টেক্স অফ 10 মিনিটস, তা অন্য কোশ্চেন করাই যাবে না। তো থার্ড প্রপার্টি অ্যারিথমেটিক মিনের, সেটা হচ্ছে আমরা যদি বললাম AM, HM, GM, 3টে মিনের 1 2 3টে আরও পার্ট থাকে, তো ওদের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক মিন। এটা হচ্ছে খুব ভালো একটা সম্পর্ক। সেই সম্পর্কটার উপর দিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেয়, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রু অ্যাবাউট দ্য মিন। 3-4টে এরকম দেবে, কখনো এটা মাইনাস করে দেবে, কোনো জায়গায় এটা মাইনাস করা রয়েছে, কোনো জায়গায় এটা গ্রেটার দ্যান থাকবে, আর কোনো জায়গায় একদম ইকুয়াল থাকবে। তো যেটা ট্রু হবে সেটা জাস্ট টিক মারতে হয়। এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এটা হবে। অ্যান্ড আনাদার কোশ্চেন যদি কোনো প্রপার্টিস বেস থাকে, সেটা হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে AM অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইজ ইকুয়াল টু জিওমেট্রিক মিন স্কোয়ার। এই কোশ্চেনটা খুব ভালো, এই প্রপার্টিটা খুব ভালোভাবে শিখে যেতে হবে, কারণ এরকম কোশ্চেন বহুবার দেয় যে ইফ দ্য অ্যারিথমেটিক মিন ইজ 2, হারমোনিক মিন ইজ 5, হোয়াট উইল বি দ্য জিওমেট্রিক মিন। সো এরকম জাস্ট এই ফর্মুলা জাস্ট বসিয়ে দিলে অ্যান্সারটা পাওয়া যাবে। আলাদা করে কোশ্চেন যদি না জানো তাহলে ওই উত্তরটা ছেড়ে দিতে হয়। স্ট্যাটিস্টিক হচ্ছে এমন চ্যাপ্টার যেখানে একদমই উত্তর নিজে করেই মেলানো যায় আর একদমই সহজ থাকে, খুব একটা কঠিন থাকে না। নেক্সট পার্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড মিন থেকে যে কোশ্চেন্সগুলো থাকে, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড থিওরিটিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। আমি জাস্ট প্রথমে ডিসঅ্যাডভান্টেজেসটা বলবো। কোশ্চেনটা থাকবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য অ্যারিথমেটিক মিন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য অ্যারিথমেটিক মিন, আর which of the following is true about the arithmetic mean। এরকম কোশ্চেন যখন থাকে বেসিক্যালি ওরা ওই প্রপার্টি কয়েকটা দেয় অথবা জাস্ট কয়েকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। অ্যারিথমেটিক মিনের যে মেন যে প্রবলেমসটা আছে, সব অনেকগুলো বইতে অনেকগুলো প্রবলেম থাকে, আমি তার মধ্যে 2টো প্রবলেম শুধু আমি বলবো যেটা এমসিকিউর জন্য আসতে পারে। এক,
arithmetic mean is highly influenced by the externalities. What does it mean by the externalities? Like কোনো কটা ভ্যালু নিই, এখানে 1 5 200 না 124 1 5 124 তিনটে নাম্বার নিলাম, এটা যদি মিন বার করা হয় কত হয়? 130 by 3. Sum comes like 43. কোনোটাই অ্যারিথমেটিক যে মিনটা বেরোলো সেটা কোনোটাই না এই ভ্যালুটার কাছাকাছি, না এই ভ্যালুটার কাছাকাছি, না এই ভ্যালুটার কাছাকাছি। তাহলে কি হচ্ছে, অ্যারিথমেটিক মিন is not appropriate in this case because external যে দুটো ভ্যালু আছে দুটোই এতটাই বেশি, এতটাই ডিফারেন্স, যদি এরকম এক্সটার্নালিটিস থাকে তাহলে কিন্তু অ্যারিথমেটিক মিন কোনোটা কিন্তু ঠিকঠাক ওই অ্যাভারেজটাকে হিট করে না। সো ইট ইজ হাইলি এফেক্টেড বাই এক্সটার্নাল ভ্যালুস। আর সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক মিন কখনোই ওপেন এন্ডেড ক্লাসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। ওপেন এন্ডেড ক্লাস মানে কি বলা থাকে, লেস দ্যান এরকম লেখা থাকে, লেস দ্যান 30, লেস দ্যান 40 এরকম, বা মোর দ্যান 20, মোর দ্যান এসআই এরকম যদি থাকে, বাট প্রথম ক্লাসটা লেস দ্যান এরকম থাকে, আবার তারপরে থাকে কি লেস দ্যান 30, তারপর 30 to 40, 40 to 50 অ্যান্ড দেন লেখা থাকে মোর দ্যান 50। এরকম ক্লাসগুলোকে বলা হয় ওপেন এন্ডেড। দ্য ফার্স্ট এন্ড অলসো ওপেন, লাইক লেস দ্যান মিনস কত, 0 থেকে 30 না 20 থেকে 30 না 15 থেকে 30, আই ডোন্ট নো। আর মোর দ্যান 50 মিন 50 to 60, 50 to 80, 50 to 90, কত দূর যাবে ফর মোর দ্যান। সো দিস ক্লাস ইজ কল্ড অ্যাজ ওপেন এন্ডেড ক্লাস। এই ক্লাসের জন্য মিন কখনোই অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো অনেক সময় কোশ্চেন দেয়, দ্য হুইচ অফ দ্য ফলোইং মেজার্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর open-ended class. Remember two statistics book, all statistic books written like যে দুটো মেজার সব থেকে বেশি appropriate for this type of classes, one is median, second one is mode, but practically median is basically appropriate for this open-ended class mode. এটা আরেকটা MCQ। সেকেন্ড হচ্ছে what are the advantages of mean? advantages এর মধ্যে প্রথমে easy to calculate, easy to understand, all the observations are considered for calculation of mean, and the fourth one is it is the again appropriate measure of central tendency. নেক্সট যে টপিকটা আমি বলবো, একটা জিনিস, কয়েকটা অঙ্ক আমি জাস্ট করেছি, কয়েকটা কোশ্চেন্স আসে যেগুলো একটু দেখতে মনে হয় খুব কঠিন, বাট আদৌ একদমই কঠিন নয়, খুবই ইজি। আমি জাস্ট কয়েকটা কোশ্চেন আমি বলে যাচ্ছি, যেটা হয়তো আসলেও আসতে পারে। সেটা হচ্ছে পুরোটাই ওই প্রপার্টিজ ওপর, যেগুলো বললাম আগে, 4টে প্রপার্টি বলেছিলাম, সেই 4টে প্রপার্টির উপর বেস করে 2-3টে আমি MCQ বানানোর মতন চেষ্টা করেছি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে অ্যালজেব্রিক সাম অফ ডেভিয়েশন অফ 20 অবজারভেশন। অ্যালজেব্রিক মানে টোটাল সাম অফ 20 অবজারভেশন, মানে n ইজ ইকুয়াল টু 20 অবজারভেশন মেজার্ড ফ্রম 15। অ্যালজেব্রিক সাম অফ দ্য ডেভিয়েশনটা 20টা অবজারভেশনের ডেভিয়েশন মেজার করা হয়েছে 15 একটা ভ্যালু থেকে। তার মানে এখানে 15 হচ্ছে একটা অ্যাজিউম মিন, 20খানা অবজারভেশন আছে, মানে x1 x2 করে করে ডট 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 দিয়ে x20 অবজারভেশন আছে। প্রতি কটা অবজারভেশন থেকে আমি 15 থেকে মাইনাস করেছি, তাহলে প্রতি কটা একটা ডেভিয়েশন বেরিয়েছে। সেই প্রতি কটা ডেভিয়েশনের কি বলছে, যে দ্য অ্যালজেব্রিক সাম অফ ডেভিয়েশন অফ 20 অবজারভেশন মেজার্ড ফ্রম 15 ইজ ইকুয়াল টু 60। মানে প্রতি কটা ডেভিয়েশনের সাম হচ্ছে 60। তাহলে বলছে ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন। তো সিম্পল আমি কটা নোটেশন লিখি, তাহলে অঙ্কটা বোঝা যাবে। আমাদের অঙ্ক অনুযায়ী a হচ্ছে 15, উই নো x হচ্ছে ভ্যালু, x minus a ডেভিয়েশনটা ইজ রিটেন অ্যাজ y। সাপোজ দিস y সামেশনটা আমাকে অঙ্ক অনুযায়ী বলেছে 60 টিল নাও, ওকে। তো উই হ্যাভ টু ফাইন্ড হোয়াট অ্যারিথমেটিক মিন, x বার। তো x বার মিনস অ্যারিথমেটিক মিন, ফর্মুলা সিম্পল, a প্লাস সামেশন y বাই n। ক্লিয়ার? a কত ছিল 15, ডেল্টা সামেশন y কত ছিল, y কি x মাইনাস a যেটা বলছিলাম, a হচ্ছে 15, প্রতি কটা x ভ্যালুর সাথে a মাইনাস করে করে
আমরা যে ডেভিয়েশন সেই ডেভিয়েশনটাকে আমি নাম দিচ্ছি ওয়াই। তো x1 মাইনাস এ হচ্ছে y1, x2 মাইনাস এ হচ্ছে y2, এরকম করে জাস্ট লিখেছি আমি, জাস্ট একটা লিখেছি এর জন্য যে প্রতি কটার ডেভিয়েশন মানে y1, y2, y3 দ্যাট ইজ দ্য সামেশন অফ y 60। তো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা জানি, ফর্মুলাটা সবাই জানো, আমরা ডেভিয়েশন মানে এম এর ফর্মুলা সবাই জানে, এ প্লাস সামেশন ওয়াই বাই এন। তো এ এখানে 15, সামেশন ওয়াই কত আছে 60, এন হচ্ছে 20, ইট কামস অ্যাট 3 মানে 18। তাহলে এ এম হবে বা এ এক্স বার হবে 18। সিম্পল, 1 লাইন 1 মিনিটের অঙ্ক। আরেকটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন দিয়েছে যে 2x 10 x বার দেওয়া আছে 2, বলছে ফাইন্ড দ্য y বার। 2x প্লাস y ইজ ইকুয়াল টু 10, x বার যদি 2 হয় তাহলে y কত, এটা হচ্ছে সাম। রিমেম্বার এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ফর্মুলা, মানে আমি x এর একটা ভ্যালু যদি দিই আর একটা y এর যদি ভ্যালু আমি ধরি তাহলে আমরা একটা প্রতিকটা একটা সিরিজ পাবো। তো x বার আছে, তো আমাদের y বার বার করে দিই, সিম্পল কিছুই না। এখান থেকে আমরা যেটা পাবো y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2x, ঠিক আছে। তাহলে y বার যদি হয় তাহলে এটা 10ই থাকছে, 2 ইন্টু এক্স বার, 10 মাইনাস 2 ইন্টু 2 কামস অ্যাট 4 6, তাহলে y বার হবে এটা, সিম্পল। আর নেক্সট টপিক আমরা যদি বলি মিন মিডিয়ান কনসেপ্ট, তো মিনের কনসেপ্ট তো বললাম। আচ্ছা, প্রত্যেকে হারমোনিক মিন আর জিওমেট্রিক মিনে ছোটো ছোটো অঙ্ক থাকে সমস্ত বইতে, একটু করে যাবে, ফর্মুলা দিয়ে থাকে অনেক সময়, কোনো বছর আসেনি তাই এবছর আসার চান্সটা বেশি। নেক্সট হচ্ছে আমাদের একটা রিলেশনশিপ থাকে। আচ্ছা, মিডিয়ান মিনস, মিডিয়ান হচ্ছে মিডল মোস্ট ভ্যালু অফ এনি সিরিজ। তো মিডিয়ান করতে গেলে সবসময় যে অ্যাসেন্ডিং অর্ডার মানে 1 2 3 এরকম অর্ডারেই সাজাতে হয় এরকম কথা নয়, আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েও কিন্তু পাওয়াই, 4 3 2 1 এরকমভাবে হয়, আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, ঠিক আছে। মিডিয়ানের নর্মাল ফর্মুলা আছে, মিডিয়ানের ফর্মুলা হচ্ছে যে কোনো মিডিয়ানের ফর্মুলা কি না n প্লাস 1 ডিভাইডেড বাই 2। যদি সাপোজ 1 2 3 তিনটে ভ্যালু আছে তাহলে এর মিডিয়ান কি হবে, ফর্মুলা অনুযায়ী n প্লাস 1 বাই 2, n মানে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে কটা, একটা দুটো তিনটে, ঠিক আছে। তো তিনটে যদি হয় তাহলে আমি লিখতে পারি 3 প্লাস 1 বাই 2, তাহলে 3 নাকে 4 বাই 2 মানে 2, মানে সেকেন্ড টার্ম, এটা সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম কত, সেকেন্ড টার্মটা 2, তো মিডিয়ানের ভ্যালু হবে এটা। সাপোজ যদি এর পাশে আরেকটা আমি লাগিয়ে দিতাম 4, তাহলে সেক্ষেত্রে কত হতো, 1 2 3, n হচ্ছে 4খানা অবজারভেশন, 4 প্লাস 1 বাই 2, তার মানে 4 একে 5 বাই 2 মানে 2.5 টার্ম। 2.5 টার্ম মানে সেকেন্ড টার্ম অ্যান্ড থার্ড টার্মের অ্যাভারেজ। সেকেন্ড টার্ম হচ্ছে 2 ভ্যালু, থার্ড টার্মের ভ্যালু হচ্ছে 3, তাহলে ডিভাইডেড বাই 2 মানে 2 3 5 মানে 2.5, এটারও হচ্ছে 2.5, যেহেতু সেম আসছে। অন্য ভ্যালু হলেও দেখে নেবে যে সেকেন্ড 2.5 আসতে পারে, কখনো 3.5 আসতে পারে। তো থার্ড অ্যান্ড ফিফথ, তো থার্ড টার্মের কি ভ্যালু আছে সিরিজে অ্যান্ড ফোর্থ টার্মের কি ভ্যালু আছে, দুটো ভ্যালু যোগ করে ডিভাইড বাই 2 করে দিলে মিডিয়ানের ভ্যালু পাওয়া যায়। সো এটার কিছু বলার নেই, এখান থেকে এর থেকে বেশি কোনো কঠিন কোশ্চেন আসবে না। যে নেক্সট কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে মোড। মোড হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেখানে যে সিরিজে বা যে এক্স ভ্যালুটা সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে তাকে বলা হয় মোড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সম্পর্ক আছে, অনেক সময় দেন মিন মাইনাস মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। মিন মাইনাস মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান, এটা একটা এম্পিরিক্যাল রেজাল্ট, ঠিক আছে। তাই যখন প্রশ্নের লেখা থাকে কোনো একটা উত্তর পেলে, সাপোজ অ্যান্সারের লেখা থাকে 4টে অ্যান্সার দেওয়া থাকছে এমসিকিউতে, সাপোজ এরকম এটা এটা মিনের ভ্যালুটা দিয়েছে আর মিডিয়ানের ভ্যালু দিয়েছে, তো ইউ ক্যান গেট ইট মোড ইজিলি। হয়তো তোমার মোডের অ্যান্সারটা এসছে 30, মোডের অ্যান্সারটা এসছে 30, এমসিকিউতে দেখছো 25 দেওয়া রয়েছে, 30 দেওয়া রয়েছে, 40 দেওয়া রয়েছে, অ্যান্ড লাস্টের লেখা রয়েছে 30 অ্যাপ্রক্স, অ্যান্সার উইল বি দিস 30 অ্যাপ্রক্স।
কারণ ইট ইজ এম্পেরিক্যাল টেস্টেড একটা সম্পর্ক, 30 অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে? এটা একটা এম্পিরিক্যালি জাজ করা যায়, যদি সব ক্ষেত্রেই যে এক্স্যাক্টলি এটা ট্রু সবসময় নয়, তাই ম্যাক্সিমাম যখন স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্স বই দেখবে তো এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু মোডের। যদি মিন মোড দেওয়া থাকে, মিডিয়ান যদি হয়, তাহলে সেই মিডিয়ানের অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ মিডিয়ান বলা থাকে, মানে যে ভ্যালুটাই আমাদের এই ফর্মুলা থেকে আসুক না কেন, সেটা কিন্তু এক্স্যাক্ট মিন বা এক্স্যাক্ট মোড ভ্যালু নয়, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আর লাস্ট কোশ্চেন, লাস্ট কনসেপ্ট হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইল মানে সবাই জানে কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3। রিমেম্বার দিস ইজ মিডিয়ান। কোয়ার্টাইলের কনসেপ্ট হচ্ছে এটা হচ্ছে মিডিয়ান। আর একটা সম্পর্ক বলে রাখি, Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2 ইজ অলওয়েজ Q2, Q3 অলওয়েজ Q2। তো কোয়ার্টাইল 1 প্লাস 3 যদি ভ্যালু দিয়ে দেয়, ইউ ক্যান গেট ইজিলি মিডিয়ান। আর যদি মিডিয়ান ভ্যালু আর কোয়ার্টাইল 1 এর ভ্যালু জানা থাকে, ইউ ক্যান গেট ইজিলি অন্য ভ্যালু Q3 এনিথিং। একটা জাস্ট লাস্টে কোয়ার্টাইলের একটা অঙ্ক আমি জাস্ট বলে দিচ্ছি, এটা অনেক সময় করতে অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে একটা কোশ্চেন আমি জাস্ট বলছে যে ফাইন্ড কোয়ার্টাইল 1। কোয়ার্টাইল, আচ্ছা কোয়ার্টাইলের ফর্মুলা হচ্ছে মিডিয়ানের মতনই, n+1 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে কোয়ার্টাইল 1। আর এটাকে ওপরে যদি আমি 2 দিয়ে ওপরে গুণ করি তাহলে হয়ে যাবে কোয়ার্টাইল 2। এটাকে যদি আমি ওপরে 3 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে কোয়ার্টাইল 3। তো ফার্স্ট কোয়ার্টাইল 1 হচ্ছে কিচ্ছু দিয়ে গুণ করতে পারে, মানে ওপরে 1 দিয়ে গুণ করছি হিসাব মতন, 1 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে n+1/4, এটা হচ্ছে কোয়ার্টাইল 1। এই ওপরে যেহেতু 1 তার জন্য কোয়ার্টাইল 1, এ যদি 2 হতো তাহলে এটা কোয়ার্টাইল 2, এটা যদি 3 হতো তাহলে কোয়ার্টাইল 3, সিম্পল। কোয়ার্টাইল 4 এর ভ্যালু কিছুই হয় না, কারণ শুধু n+1 পড়ে থাকে কোয়ার্টাইল 1 এর ভ্যালু, ঠিক আছে? যার জন্য কোয়ার্টাইল 4 আমরা বার করি না সাধারণত। তো ফাইন্ড আমাদের একটা অঙ্ক দিয়েছে, ফাইন্ড দ্য কোয়ার্টাইল 1, একটা সিরিজ বলে দিয়েছে, ওটাকে আমি অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে রেখেছি। একটা সিরিজটা হচ্ছে এরকম 29, 33, 54, 57, 61, 70, 72, 86, 88 and 90। তো টোটাল কতগুলো অবজারভেশন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা টোটাল অবজারভেশন আছে। তো Q1, Q2, Q3 সবই বার করা যাবে। আমি Q1টা দেখিয়ে দিচ্ছি। Q1 মানে কি? n+1/2। n হচ্ছে 10 প্লাস 1/2 কত হয়? 10, 11, মানে 6.5। ভুল বললাম, সরি 2 তো না, এটা তো 4, 11, তার মানে হচ্ছে 2.75 টার্ম, 2.75 টার্ম, সেকেন্ড টার্ম। আর 2.75 টার্ম মানে কোনটা? 2.75 টার্ম মানে হচ্ছে এই 33 আর 54 এর মাঝে কোনো একটা ভ্যালু হবে, সেকেন্ড অ্যান্ড 2.75 টার্ম, তার মানে নট মানে নাইদার সেকেন্ড টার্ম নট দ্য থার্ড টার্ম, ইট ইজ ইন বিটুইন সেকেন্ড টার্ম অ্যান্ড থার্ড টার্মের মধ্যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে? তো এটা বার করার উপায় কি? বার করার একটা ইজি উপায় আছে। সিন্স ইজ এ 2.7 টার্ম, যেহেতু 2 আছে মানে আমরা 2 সেকেন্ড টার্মটা আমরা পুরোটাই নেব, তার মানে হচ্ছে আমাদের হিসাব মতো সেকেন্ড টার্মটা আমরা নেব পুরোটা, প্লাস যেহেতু 7.5 আছে, 7.5 মানে 2 আর 3 এর মাঝের যে ভ্যালুটা তার 7.5, তার মানে 0.75 অফ থার্ড টার্ম ভ্যালু মাইনাস সেকেন্ড টার্ম ভ্যালু, তাই তো? তার মানে সেকেন্ড টার্মের ভ্যালু কত ছিল? সেকেন্ড টার্মের ভ্যালু ছিল 33 প্লাস 0.75, থার্ড টার্মের ভ্যালু কত ছিল? 54 মাইনাস 33, আলটিমেটলি ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 48.75, ঠিক আছে? যদি কোনো ইউনিট লেখা থাকে কেজি ফেজি, তাহলে কেজি লিখতে হবে, যে এরকম মার্কস লেখা থাকলে নিচে মার্কস লিখতে হবে। এটা হচ্ছে কোয়ার্টাইল মানে ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু। এরকমভাবে আমরা সেম ওয়েতে কোয়ার্টাইল 2ও বার করতে পারি।
কোয়ার্টাইল 3ও বার করতে পারি। সেম ফর্মুলাটা কী হচ্ছে, n+1/2 দিয়ে গুণ করতে হবে ওপরে, আর নিচ পরের থার্ডটা 3 দিয়ে গুণ করতে হবে। সো ইন দিস ওয়ে আমরা পাবো যখন 75 হচ্ছে 0.75, তখন মনে রাখতে হবে 2.75 মানে থার্ড টার্ম অ্যান্ড সেকেন্ড টার্মের ভ্যালুটার মাইনাস করব, তার 75 দিয়ে গুণ করব। এটা যদি 50 থাকতো 2.50, তাহলে জাস্ট 50 করতাম, 54 - 30 করলে 0.50 দিয়ে গুণ করলে হয়ে যেত। ঠিক আছে, যদি ভ্যালুটা সাপোজ আমার আসতো 2.75 নয়, যদি ভ্যালুটা আসতো 4.75, তার মানে ফোর্থ টার্ম নিতাম অ্যান্ড ফিফথ টার্ম নিতাম। তো ফোর্থ টার্মের ভ্যালুটা পুরোটা লিখতাম, আর ফিফথ টার্ম অ্যান্ড ফোর্থ টার্মের ভ্যালুর যে ডিফারেন্সটা, সেই ভ্যালুর ডিফারেন্সের 0.75 গুণ করলে আমার আলটিমেটলি নাম্বারটা চলে আসতো। সো এইখানে আমরা এই একটা জিনিস শিখলাম, আর কিছু সেরকম নেই। আর কোনো রকম অঙ্ক সাধারণত কঠিন আসে না, আসলে মোটামুটি যা বইতে করেছো মোটামুটি চলে আসে। এই চ্যাপ্টারতে খুব একটা বেশি কোশ্চেন আসে না, যেন কোশ্চেনটা ওই চ্যাপ্টারটা খুবই সহজ, দিলে সবাই পারবে, এই জন্য কোশ্চেন আসে না শুধুমাত্র। সো নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি অন্য যে চ্যাপ্টারে আছে লাইক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, দ্যাট ইজ আ মেজার অফ ডিসপারশন, তারপরে প্রবাবিলিটিস, তারপরে অন্য যে স্কিউ কাটোসিস, কোরিলেশন, তারপরে রিগ্রেশন অ্যানালাইসিস, ইন্ডেক্স নাম্বার, টাইম সিরিজ, ম্যাথামেটিক্স পার্টটা একটু ল্যাটার অন আমরা করার চেষ্টা করবো। সবাই প্রত্যেকে থাকো। ওই চ্যাপ্টার্সগুলোর ওপর সময় যতটা আমি পাবো কাজের ফাঁকে আমি চেষ্টা করব কিছু ভ্যালু অ্যাডেড কনসেপ্ট দেওয়ার। এমন সবাই মোটামুটি ফর্মুলা জানে, সবাই মোটামুটি অঙ্ক করতে জানে। আই ওয়ান্ট টু গিভ ইউ সাম ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেটা হয়তো পড়েছি জানি না, বা এই জিনিসটা এরকমভাবে ভাবিনি, ওরকমভাবে ভাবানোর চেষ্টা আমরা করব। এরকমভাবে অ্যাকাউন্টসেরও ক্লাসেরও অনেক টপিক আসবে, কস্টিংয়েরও আসবে। সো আমাদের ক্লাস চ্যানেলগুলো যদি ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট করো, ভুল হলে আমাকে ধরিয়ে দিও যদি আমরা ভুল করে থাকি, আর যদি কোনো ভুল করে থাকি তার জন্য সরি। আর কমেন্টে অবভিয়াসলি আমাকে বলো যে কোনো ডাউট থাকলে অবভিয়াসলি জিজ্ঞেস করো। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা তোমাদের ডাউট ক্লিয়ার করবো। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। থ্যাংক ইউ।